সবাইকে আবারও স্বাগত জানাই আমার আজকের ক্লাসে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য সবুজের অভিযান কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতা আলোচনা প্রসঙ্গে আমাদের প্রথমেই জানতে হবে কবি পরিচিতি। কবি পরিচিতি জানার পর আমাদের কবিতার উৎস সম্পর্কে, কবিতার বিষয়বস্তু এবং সেই কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো আমরা একে একে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমাদের পাঠ্য সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের জানা নেই এমন লোক পাওয়া হয়তো মুশকিল। তো রবি ঠাকুর বাংলা সাহিত্যের একজন উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি লেখালেখি করেননি বা তার লেখার স্পর্শে বাংলা সাহিত্য উজ্জ্বল হয়ে ওঠেনি এমন কোনো দিক নেই। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, সাহিত্যের সব শাখাতেই কবির অসাধারণ কৃতিত্ব তিনি দেখিয়েছেন। সমাজ, সাহিত্য, ধর্ম, রাজনীতি, শিক্ষা, রাষ্ট্রনীতি ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। তার ঠাকুরদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এগুলি আমরা সবাই জানি, তারপরও আমাদের একটু আলোচনা করে নিতে হয়। তিনি শিক্ষা অর্জন করেছিলেন তার বাঁধাধরা যে বিদ্যালয়ের শিক্ষা, সেই শিক্ষার বাইরে গিয়ে তিনি তার বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন। তথাপিও ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে তিনি ছাত্রজীবন শুরু করেছিলেন, কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন ছিল না। সে কারণে বারবার স্কুল পরিবর্তন করেও স্কুলের পড়া তিনি শেষ করে উঠতে পারেননি। বাড়িতে গৃহশিক্ষকদের কাছে তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছিলেন। যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতাটি আলোচনা করা। সেদিকে আমরা এগিয়ে যাই। তো তার সাহিত্য সৃষ্টি কিন্তু খুব অল্প বয়স থেকেই শুরু হয়ে গেছিল। তিনি তার লেখালেখি শুরু করেছিলেন খুব অল্প বয়স থেকেই। এ বিষয়ে তাকে উৎসাহ দিতেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কবিতা লেখার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্য জীবন শুরু হলেও তার বিভিন্ন সাহিত্য সম্ভার নিয়ে আলোচনা করা যেতে পারে, কারণ তার সাহিত্যের কিন্তু পরিধি শুধু কবিতার মধ্যেই আটকে থাকেনি। তার যে লেখালেখি, সেই লেখালেখি বা রবীন্দ্রনাথের যে কাব্য, সেই কাব্যগুলিকে মূলত 8টি ভাগে আমরা ভাগ করতে পারি বা 8টি পর্বে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমে সূচনা পর্ব, উন্মেষ পর্ব, তা দ্বিতীয় আছে। তারপর ঐশ্বর্য পর্ব, অন্তর্বর্তী পর্ব আছে, গীতাঞ্জলি পর্ব আছে, বলাকা পর্ব আছে, পুনশ্চ পর্ব আছে, আর শেষে হচ্ছে অন্ত পর্ব। তো তার কাব্য ধারাকে আমরা এইভাবে 8টি শ্রেণীতে ভাগ করতে পারি। যাই হোক, আমাদের আজকের যে পাঠ্য কবিতাটি সবুজের অভিযান, সেই সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
উক্ত কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক কবিতা এই কবিতাটি। বলাকা কাব্যগ্রন্থটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি সবুজের অভিযান কবিতাটি 1321 বঙ্গাব্দের 15ই বৈশাখ শান্তিনিকেতনে বসে লিখেছিলেন। যাই হোক, তার বিষয়বস্তুটা কি সে সম্পর্কে আমরা এখন আলোচনা করে নিই। আমি সংক্ষেপেই আলোচনা করছি, কারণ কবিতাটা বোঝা আমাদের মূল বিষয় এবং ক্লাস 12টা এখন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়। সেই কারণে যত সহজে আমি বোঝাতে পারি সেভাবেই চেষ্টা করব ক্লাসটা করার। যাই হোক, আজকের আমাদের যে আলোচ্য যে কবিতা সবুজের অভিযান, এই কবিতায় কবি তরুণ দলকে আহ্বান জানিয়েছেন সমাজের জড়তা, অচলায়তন বা কুসংস্কারের অবসান ঘটানোর জন্য। আমরা ভারতবর্ষের মানুষ এতটাই কুসংস্কারাচ্ছন্ন যে ধর্মের নামে, জাতের নামে হানাহানি এবং কুসংস্কারে আবদ্ধ হয়ে আছি। দীর্ঘকাল থেকে আমরা ইতিহাসে পড়েছি গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের মতো ভয়ানক কুসংস্কার বা একাদশীর মতো ভয়ানক কুসংস্কার। আমি কুসংস্কারই বলবো, সেটা কোনো নিয়ম নয় বা কোনো সংস্কার নয়, সেটা কুসংস্কারই আছে, যেখানে মানুষের ভয়ানক দুর্দশা আমরা বাংলা সাহিত্যে পাই, দুর্দশার কথা বর্ণনা করা আছে। তো নবীন প্রজন্মকেই, আমাদের যে আজকের নবীন সম্প্রদায় বা নবীন প্রজন্ম, সেই নবীন প্রজন্মকে কবি সবুজ অবুঝ বলে অভিহিত করেছেন। কবি জানেন যৌবন এক অসীম শক্তির আধার। আজকে যারা যুবক তারাই কিন্তু ভবিষ্যতে দুঃসাহসিক বিপ্লবে অংশ নেবে এবং অংশ নিয়ে কি করবে, যাবতীয় যত জীর্ণতা, জরাগ্রস্ততা বা অচলায়তন আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের মনের মধ্যে মনের বিকারগ্রস্ততা তৈরি হয়েছে, সেগুলিকে দূরে সরাতে তারা পারবে। সেই জরাগ্রস্ততাকে ধ্বংস করে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি একমাত্র যুব সম্প্রদায়ের মধ্যেই আছে। তর্ক বিতর্কে অতি অবহেলায় তারা কি করতে পারবে, তুচ্ছ করে তারা এগিয়ে যেতে পারবে সামনের দিকে। কারণ যৌবনের ধর্মই হলো গতিশীলতা। অন্যদিকে প্রবীণরা জড়ত্বে বিশ্বাস করে, তারা নিজেদের তৈরি করা বা নিজেদের গড়া অচলায়তনকে ভেঙে বেরিয়ে আসতে চায় না। পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। তারা সমাজের পরিবর্তন চায় না, তারা শুধু আরামে নিরাপদে জীবন কাটাতে চায়। প্রকৃতপক্ষে প্রবীণরা পুরাতনপন্থী বলে তারা নবীনদের সব কাজে বাধা সৃষ্টি করে থাকে, সেটাই প্রকৃত নিয়ম। প্রবীণরা বাইরের পৃথিবীর কোনো পরিবর্তনের খবর রাখে না। বাইরের পৃথিবী কতটা বদলে গেছে, কতটা পাল্টে গেছে, সেই খবরটা কিন্তু প্রবীণরা রাখে না। নিজেদের চোখ, কান, মুখ ঢেকে রেখে অলসভাবে জীবন কাটাতে তারা চায়। কবি প্রবীণদের এই যে মানসিকতা, সেই মানসিকতায় আঘাত করতে বলেছেন তরুণ দলকে। মানসিকতার পরিবর্তন করতে হবে। আজকে থেকে 50 বছর 100 বছর আগে যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে যদি চলতে হয় তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কি করতে হবে, আমাদের সেই অচলায়তনকে ভেঙে গুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ তরুণ দলের প্রবল আঘাতেই সমাজের যে অচল আসন আছে, সেই অচল আসন বা অচল অবস্থার পরিবর্তন হতে পারে কবি বিশ্বাস করেন। প্রবীণ সম্প্রদায়ের মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই,
কেন যোগাযোগ নেই? তারা উঁচু স্থানে বসে আছেন আসন পেতে। নবীনরা যখন প্রবল বেগে তাদের অভিযানে এগিয়ে চলে, তখন প্রবীণরা নিজেদের বিছানা থেকে ছুটে আসে দুরন্ত যৌবনের গতিকে বাধা দেওয়ার জন্যই। তখন সত্য এবং মিথ্যার লড়াই বাধে। কি সত্য এবং কি মিথ্যা? মিথ্যাটা হচ্ছে যে প্রবীণরা অচল আয়তনকে আঁকড়ে ধরে বা পুরাতন কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার বশবর্তী হয়ে তারা নিজেদেরকে গৃহে বন্দি করে রেখেছে। আর যারা নতুন প্রজন্ম, তারা কি করছে? তারা বাইরের পৃথিবীর, পাল্টে যাওয়া পৃথিবীর রূপ দেখে তারা নিজেদেরকেও পাল্টে নিতে চাইছে, এবং সেটা হচ্ছে সত্য। আর মিথ্যাটা হচ্ছে সেই প্রবীণদের সেই অচলায়তনে আটকে থাকাটা। সেই প্রবীণ এবং নবীনদের মধ্যে, সত্য এবং মিথ্যার মধ্যে একটা লড়াই বাধে। যৌবনের ধর্মই হলো কি? এগিয়ে চলা। এটাই স্বাভাবিক বিষয় যে যৌবন চায় এগিয়ে যেতে। যাবতীয় বন্ধনকে ভাঙাই হচ্ছে তাদের জীবনের ব্রত। যৌবনের মূল মন্ত্রটাই হচ্ছে, আমরা বলতে পারো তোমরা, ডাকবো নাকো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। সেই যে বিষয়টা, সেই বিষয়টাই তাদের মনে থাকে। সে কারণেই কবি কুসংস্কার ও অচলতার পাহাড় ভাঙার জন্য অশান্ত যৌবনকে আহ্বান করেছেন। আপদ বিপদ ও আঘাতকে ডিঙিয়ে এই যৌবন শক্তি সমাজের বুকে নিয়ে আসে পরিবর্তনের জোয়ার। নবীনরা চিরযুবা, চিরজীবী, অর্থাৎ তাদের দেহ মনে সবসময় সবুজ প্রাণের উপস্থিতি রয়েছে। তারা ইতিহাস লিখেই চিরজীবী হয়ে থাকে সভ্যতার বুকে। অফুরন্ত প্রাণশক্তির উৎস এই যে নবীন যুব সম্প্রদায়, তারা কি করে ঝড়ের মেঘে যেন বিদ্যুৎ ঝলকানির মতো, ঝড়ের মধ্যে যে বিদ্যুৎ ঝলকায় সেই রকম তাদের বেগ। বেপরোয়া দুরন্ত যৌবন শক্তির অভিযানকে কবি হৃদয় দিয়ে বরণ করে নিয়েছেন। কেননা কবি নিজেই ছিলেন গতিশীলতা ও প্রাণময়তার পূজারী। আমরা দেখি একটা বলাকা পর্ব আছে, যে বলাকা কথার মানে যেটা আমাদের এই পাঠ্য কবিতার মূল কাব্যগ্রন্থ বলাকা। বলাকা মানেই হচ্ছে এগিয়ে চলা, মানে গতিশীলতার প্রতীক হচ্ছে, বা গতিশীলতার অন্য নাম হচ্ছে বলাকা। তো সেই গতিশীলতা ও প্রাণময়তার পূজারী ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি নব যৌবনের চোখে যে নেশা রয়েছে, নবীনদের প্রাণে রয়েছে অফুরান শক্তি, তিনি অনুভব করেছিলেন। যে সাহস রয়েছে সেটাও তিনি অনুভব করেছেন। সে কারণেই কবি তাদের বিপ্লব অভিযানকে স্বাগত জানিয়েছেন, এবং তিনি আশা করছেন যে নবীনরাই পারবে এই অচলায়তন বা কুসংস্কারাচ্ছন্ন মনকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে সামনের দিকে এগিয়ে গিয়ে এক নতুন পৃথিবী বা নতুন ভারতবর্ষ তৈরি করা। এবার কবিতার নামকরণের সার্থকতা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করে নিতে চাই। সাহিত্যে নামকরণটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি। নামকরণের মধ্য দিয়েই পাঠক সাহিত্যে প্রবেশ করে। প্রথম নামটা পড়ে আমরা অনুভব করতে পারি বা অনুধাবন করতে পারি যে এই পাঠের মধ্যে কি আছে। এই নামকরণ বিভিন্ন দিক দিয়ে হতে পারে। কখনো বিষয়বস্তু কেন্দ্রিক হয়, কখনো বা চরিত্রের নাম অনুযায়ী হয়, কখনো বা ব্যঞ্জনাধর্মী বা রূপকধর্মী সাংকেতিক নামও হয়ে থাকে। আমাদের জীর্ণ অচল সমাজ ব্যবস্থার পরিবর্তন চান কবি। সে কারণে তিনি নবীন যুবকদের আহ্বান করেছেন প্রবীণদের যাবতীয় ধ্যান ধারণার অবসান ঘটিয়ে নতুন ভারতবর্ষ
তৈরি করতে বা ভারতবর্ষ সৃষ্টি করতে। নবীন তথা এই যে সবুজরা, কবির ভাষায় সবুজরাই পারবে সমাজের নানা কুসংস্কার, বিধিনিষেধ এবং সংস্কারকে বা সংস্কারের অবসান ঘটাতে। নবীনদের দল থাকে কি প্রচণ্ড বা দুরন্ত, তাদের পায়ে প্রচণ্ড গতি থাকে, তারা কোনো বাধা কোনো বাধাই তাদের সামনে বড় হয়ে দাঁড়ায়। নবীনরা থাকে দুঃসাহসিক, তাই তাদের কোনো কিছুতে তারা কি করে না, কোনো কিছুকেই পরোয়া করে না। তাই কবি তাদের অভিযানকে সবুজের অভিযান বলেছেন। সবুজ মানে নবীন, সেই নবীনকে তিনি আহ্বান করেছেন কি করতে, যেন আঘাত করে সমাজের যে অচলায়তন বা প্রবীণদের যে অচলায়তন, সেই অচলায়তনকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আলোচ্য কবিতায় কবি দেশের তরুণ সম্প্রদায়কে বা সমাজকে সবুজ বলে অভিহিত করেছেন। এই সবুজ প্রাণের অধিকারীরা সতেজ ও কাঁচা, অন্তরে এরা প্রচণ্ড গতিময়, তাদের মনে প্রচণ্ড সাহস থাকে। নব যৌবনের সঙ্গে সবুজের একটা মিল লক্ষ্য করেছেন কবি। তিনি সবুজ তথা নবীনদের বলেছেন কোনো বাধা না মেনে প্রচণ্ড গতিতে এগিয়ে যেতে। প্রবীণরা পুরাতন ব্যবস্থাকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসেন। প্রকৃতপক্ষে পরিবর্তনশীলতার সঙ্গে প্রবীণদের কোনো সম্পর্ক থাকে না। কবির আশা নবীনদের উদ্যম ও অভিযান দেখে এক সময় প্রবীণদের চোখ ধাঁধিয়ে যাবে। এর ফলে প্রবীণরা শয়ন ছেড়ে, মানে তারা যে অচলায়তন তারা গড়ে রেখেছে, সেই অচলায়তনকে ছেড়ে তীব্র গতিবেগে ছুটে আসবে নবীনদের বাধা দিতে। এতে নবীনদের সঙ্গে প্রবীণদের লড়াই বাঁধবে। প্রকৃতপক্ষে সে লড়াই সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। কবি বিশ্বাস করেন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত নবীনরাই জয়ী হবে। নবীনদের তথা সবুজ প্রজন্মের যে অভিযান, সেই অভিযানের মধ্য দিয়েই নবীনরা গতিহীন সমাজের বুকে আনতে পারবে এক আমূল পরিবর্তন বা বিরাট পরিবর্তন। তাই বলা যায়, আমরা বলতে পারি বিষয়বস্তুগত ও অন্তর্নিহিত ভাবের দিক থেকে কবিতাটির নামকরণ পুরোপুরি সার্থক হয়েছে। চলো এবার শুরু করা যাক সবুজের অভিযান কবিতাটি। আমরা সেই কবিতাটি নিয়ে একটু আলোচনা করে নেই। কবি কি বলছেন তার কবিতার মধ্যে, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। মানে কি, নবীন বলছেন সেই নতুন প্রজন্মকে বা যুব সম্প্রদায়কে, কাঁচা সেটাও যুব সম্প্রদায়কেই সম্বোধন করছেন কবি, সবুজ সেটাও সেই যুব সম্প্রদায়কে বা নবীন প্রজন্মকে বা নতুন প্রজন্মকে কবি সম্বোধন করছেন। ওরে অবুঝ, এই অবুঝ শব্দের মধ্য দিয়েও কবি কিন্তু সেই নতুন বা নব প্রজন্মকে সম্বোধন করছেন। আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, যারা অর্ধেকভাবে মরে আছে, মৃত অবস্থায় রয়েছে। দেখো একটা কথা আছে, কর্মই জীবন কর্মহীনতায় মৃত্যু। সেই কথাটার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে যারা প্রবীণ প্রজন্ম বা প্রবীণ নাগরিক যারা আছেন তাদের কিন্তু কাজকর্ম নেই, তারা একটা প্রাচীনপন্থী মতবাদ নিয়ে একটা তাদের অচলায়তনের একটা গণ্ডি তৈরি করে তারা আধভাবে মৃত অবস্থায় বেঁচে রয়েছেন। তারা নিজেদেরকে বন্দি করে আটকে রেখেছেন। সেই কথাটাই বলছেন যে সমাজের বুক থেকে কুসংস্কার বা নানাবিধ বিধিনিষেধকে উপড়ে ফেলে নতুন সমাজ গঠনের জন্য কবি বেপরোয়া যুব শক্তিকে আহ্বান জানিয়েছেন। রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাছা। বলছেন কি যে রক্ত আলোর মানে সকালবেলার ভোরবেলার যে লাল বা রাঙা আলো, সূর্যের আলো, সেই নতুন ভোরে নতুন সকালে
রক্ত আলোর মদে মাতাল ভোরে, মানে সকালবেলার যে আলোর সেই নেশা, সেই নেশায় কি করতে বলেছেন, আজকে যে যা বলে বলুক তোরে, তোকে যে যা খুশি বলুক আজকে, সকল তর্ক, যত তর্কই হোক না কেন তোর কাজকর্ম নিয়ে, সকল তর্ক তুচ্ছ, হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। তোর যে পুচ্ছটি আছে, পুচ্ছ মানে লেজ, সেই পুচ্ছটিকে মানে তোমার নিজের ইচ্ছাটাকে তুমি পূরণ করার চেষ্টা করো। আয় দুরন্ত, দুরন্ত মানে যাদেরকে আটকে রাখা যায় না, সেই নতুন প্রজন্মকেই দুরন্ত হিসেবে তিনি বর্ণনা করেছেন বা সম্বোধন করেছেন। আয় রে আমার কাঁচা, কাঁচাও মানে হচ্ছে সেই নবীন প্রজন্ম। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, খাঁচাখানা মানে এই কবিতায় কবি বোঝাতে চাইছেন যে সমাজের প্রবীণ ব্যক্তিরা বা প্রবীণরা জড়ত্বে বিশ্বাসী, অচল অনর অবস্থাতেই তারা থাকতে ভালোবাসে। তাদের জীবনে কোনো গতি নেই, তাদের জীবনে কোনো গতি নেই। তারা পুরনো ধ্যান ধারণা, সংস্কার, আচার বিচারের একেবারে অন্ধ হয়ে জীবন কাটায়। তাদের গতিহীন জীবনকেই খাঁচা বলে অভিহিত করেছেন। তাহলে এখানে কি বলছে দেখো, খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়। সেই প্রবীণ ব্যক্তিদের যে একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের যে অচলায়তন, সেই অচলায়তনে যে খাঁচা, সেই খাঁচাটা যেন হালকা হাওয়ায় সকালবেলা, ভোরবেলা, নতুন সকালে দুলছে, মৃদু হাওয়ায় দুলছে। আর তো কিছুই নড়ে, আর কিছুই নড়ছে না, না তারা নড়ছে না অন্য কিছু নড়ছে। ওদের ঘরে বলছে, ওদের ঘর, ওদের যে মনের ঘর, সেই মনের ঘরে কিছুই লড়ছে না। সেই পুরনো ধ্যান ধারণাটা ছাড়া আর কিছুর অস্তিত্ব সেখানে নেই। ওই যে প্রবীণ, ওই দেখো কাদের কথা বলছে, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, মানে তারা নিজেদেরকে পরম পাকা মনে করে। ঠিক আছে, তাদের কি চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা, তাদের চোখ এবং কান, তারা কিছু দেখবেনও না এবং কিছু শুনবেনও না। তারা কিছু শুনতে রাজিও না, কিছু দেখতেও রাজি না। এই যে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে এই পৃথিবীতে, সেটা তারা দেখতে রাজি নয় এবং সেই কথাও তারা শুনতে রাজি নয়। ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়, আয় জীবন্ত আয় রে আমার কাছে। তারা যেন কি করছেন, ঝিমুচ্ছেন। কোথায়, যেন চিত্রপটে আঁকা ছবির মতো হয়ে তারা স্থির হয়ে ঝিমুচ্ছেন। এবং কি হচ্ছে, অন্ধকারে বন্ধ করা খাঁচা, এবং তারা যেন অন্ধকারে একটা বন্ধ করা খাঁচার মধ্যে নিজেদেরকে বন্দি করে রেখেছেন। সেখানে নতুন যুগের আলো সেখানে প্রবেশ করতে পারবে না। বলছে আয় জীবন্ত, জীবন্ত কারা, যাদের জীবন আছে। মৃত ব্যক্তিদের হচ্ছে সেই প্রবীণরা হচ্ছে মৃত ব্যক্তি, যারা মৃত হয়ে আছে, আধ মৃত হয়ে আছে। আর জীবন্ত মানে যারা নবীন, তাদেরকে জীবন্ত হিসেবে সম্বোধন করছেন কবি। আয় রে আমার কাঁচা, কাঁচা মানে সেই নবীন প্রজন্ম। সেই প্রবীণ প্রজন্ম সম্পর্কে আরও বলছেন, কি বলছেন, বাহির পানে তাকায় না যে কেউ, তারা বাইরের কিছুই তারা দেখতে চায় না। দেখে না যে বান ডেকেছে, দেখে না, তারা দেখতে পারে না বা তারা দেখতে পায় না বান ডেকেছে, বন্যা এসছে, জোয়ার এসছে। কিসের জোয়ার? পরিবর্তনের, রেনেসাঁসের বা নতুন যুগের জোয়ার এসেছে। ঠিক আছে, কি জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ, জোয়ার এসেছে পরিবর্তন এবং পরিবর্তনের, এবং সেখানে ঢেউ উঠছে। সেই পরিবর্তনের ঢেউটাও তারা, সেই পরিবর্তনের ঢেউটাও তারা দেখতে পাচ্ছে না। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে। ওরা মাটির ছেলে হলেও তারা মাটিতে পা ফেলে, মানে বাস্তবে তারা এখন আর
থাকতে চায় না, তারা সেই প্রাচীন অন্ধ কুসংস্কারময় জীবন নিয়েই থাকতে চায়। সেই কথাটাই বলছে, মাটি মানে বাস্তব, সেই বাস্তবে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের জোয়ার এসছে, সেখানে তারা থাকতে চায় না বা সেই কথা তারা শুনতেও চায় না। আছে কিভাবে আছে তারা? আছে অচল আসনখানা মেলে। তাদের যে অচল একটা আসন, মানে তারা সেই অচল আয়তনের যে মানসিকতা তৈরি করে রেখেছে, সেই মানসিকতা নিয়েই তারা স্থির হয়ে বসে আছে। সেই মানসিকতার তারা পরিবর্তন করতে চাইছে না। আছে অচল আসনখানা মেলে, যে যার আপন উচ্চ বাসের মাচায়। যে যেভাবে পেরেছে সেইভাবে তাদের একটা স্থান তৈরি করেছে, তাদের চিন্তা ভাবনা দিয়ে, তাদের নিজেদের চিন্তা ভাবনার একটা স্থান তারা প্রতিষ্ঠা করে রেখেছে। সেখান থেকে তারা নামবে না, সেই জায়গা থেকে নামবে না। পৃথিবী পাল্টে যাচ্ছে, কিন্তু তারা সেই প্রাচীন অন্ধকারময় গুহার মধ্যেই যেন বসবাস করছেন। আয় অশান্ত। তিনি অশান্ত মানে নবীন প্রজন্মকে আমন্ত্রণ জানাচ্ছেন আসার জন্য। কিসের জন্য? এবং আয় রে আমার কাঁচা, কাঁচা বলে সম্বোধন করছে, তোরা আয়। কারণ তাদের দিয়ে কবি কিছু করাতে চাইছেন। তোরে হেথায় করবে সবাই মানা, তোকে সবাই সেখানে মানা করবে যে না, সেই বিশ্বাসটাকে পরিবর্তন করো না বা বিশ্বাসের ভিতটাকে নাড়ানোর চেষ্টা করো না। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন, যখন হঠাৎ করে দেখবে আলো তাদের অন্ধকার গুহায় মানে অন্ধকার মনে প্রবেশ করেছে, তারা সেই আলোটাকে প্রবেশ করতে দিতে চাইবে না বা সেই মানসিকতাটার পরিবর্তন করতে চাইবে না। ভাববে এ কি বিষম কাণ্ডখানা, তারা ভাববে এ কি বিষম কাণ্ডখানা হচ্ছে, সব কিছু আমাদের পাল্টে দেওয়ার চেষ্টা করছে সেই নবীন প্রজন্ম। সেটা হতে পারে না, মানে তারা চাইছে না তাদের পরিবর্তন হোক। সংঘাতে, তখনই সংঘাত তৈরি হবে। সংঘাতে তোর উঠবে ওরা রেগে। তোর সংঘাতে মানে তুই যখন পরিবর্তন করতে যাবি, তখন তারা পরিবর্তিত হতে চাইবে না, তখন তোর সঙ্গে ওদের কি হবে, একটা সংঘাত তৈরি হবে এবং ওরা রেগে উঠবে। শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, তারা সেই শয্যা থেকে, যেখানে তারা শুয়ে আছে সেই অচলায়তনের শয্যা, সেখান থেকে তারা ছুটে আসবে বেগে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই। সেই সুযোগে তারা যখন ঘুম থেকে জাগবে, তাদের চিন্তার পরিবর্তন দেখবে, তাদের চিন্তার পরিবর্তন হতে চাইছে বা তোমরা করতে চাইছো, তারা চাইছে না হোক তাদের চিন্তাধারার পরিবর্তন, তখন মিথ্যা এবং সত্যের মধ্যে একটা লড়াই তৈরি হবে এবং তখন তোমাকে প্রচণ্ডভাবে তাদের সঙ্গে লড়াই করতে হবে, সেই মানসিকতার সঙ্গে। মানুষের সঙ্গে লড়াইটা সেটা সহজ, কিন্তু মানসিকতার সঙ্গে লড়াইটা কিন্তু প্রচণ্ড কঠিন। সেই লড়াইটাই তোমাকে করতে হবে। আয়রে আমার কাঁচা, এবং তোমরাই পারবে সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে, এবং সেটা প্রচণ্ড সাহস নিয়ে তোমাকে অংশগ্রহণ করতে হবে। শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া? তারা যে শিকল দিয়ে আঁকড়ে বা মানে নিজেদেরকে আঁকড়ে রেখেছে একটা পূজা বেদীর মতো করে, সেটা কি চিরকাল খাড়া রইবে, খাড়া থাকবে? পাগলামি তুই, পাগলামি বলে সম্বোধন করছেন কাদের? সেই যুব সম্প্রদায়কে, তাদেরকে পাগলামি বলে সম্বোধন করছেন কবি। কারণ পাগলামো না করলে তাদেরকে মানে প্রাচীন পন্থী লোকদেরকে তাদের মানসিকতা থেকে, সেই কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা থেকে তাদেরকে বার করে নিয়ে আসতে পারবে না কেউ। পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি, পাগলের মতো তুই দুয়ার ভেদ করে আয়। মানে কি, পাগলের মতো তাদের সেই অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে প্রবেশ করার কথা বলছেন। ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, বলছে ঝড়ের মাতন দিয়ে এবং বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশখানা ফেরে, মানে অট্টহাসি দিয়ে যেমন মেঘের গর্জনের মতো শব্দ করে, ভোলানাথের ঝুলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা। ভোলানাথ
ভোলানাথের যে ভোলানাথ যেহেতু সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা, তার সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দেবতার কাছে সব কোনো কিছু অজানা নয়, সব কিছুই থাকে। যে ভুলগুলি তার ঝোলাতে আছে সেগুলি ঝুরে নিয়ে আসতে বলেছেন। সেই কোথা থেকে? সেই প্রবীণ লোকেদের কাছ থেকে অট্টহাস্যে আকাশখানা ফেরে ভোলানাথের ঝুলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বেছে বেছে ভুলগুলি নিয়ে তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে তুমি এই জায়গাতে ভুল করছো, তার জন্য সেই মানসিকতার তোমার পরিবর্তন করা দরকার। না হলে তাদের যে অচলায়তনের মানসিকতা সেখান থেকে তারা কখনো বেরিয়ে আসবে না। আয় প্রমত্ত মানে পাগল হয়ে আসতে হবে, মানে ভোলানাথ যেমন পাগল সেই রকম পাগল হয়ে আসতে হবে। আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা। এবং সেই কাঁচা বলতে নবীন প্রজন্মকে কবি সম্বোধন করছেন। আনরে টেনে বাঁধা পথের শেষে, তাদের যে পথটা বাঁধা ছিল, যে পথটা তারা নির্ধারণ করেছিল যে এই পথের বাইরে আমরা যাব না, তাই সেই বাঁধা পথের শেষ সীমানায় তাদের নিয়ে আসো। কারণ সেই শেষ সীমানার পরেই শুরু হবে নতুন পৃথিবী বা পরিবর্তিত এক পৃথিবী। সেই পৃথিবীরকে তাদের দেখার সুযোগ করতে হবে। তাই বলছেন যে আনরিটেনে বাধা পথের শেষে বিভাগী কর অবাধ পানে, বলছে তাদের মনকে বিভাগী করে দাও, মানে তাদেরকে উন্মত্ত করে দাও সেই অবাধ পানটাকে দেখিয়ে, যেখানে কোনো সীমা নাই, নির্দিষ্ট সীমা নেই। সেই অনির্দিষ্ট পৃথিবী যেখানে বা সীমা গণ্ডিহীন পৃথিবী, সেই পৃথিবীর কাছে এনে তাদেরকে ছেড়ে দাও, নতুন পৃথিবীর কাছে এনে তাদেরকে ছেড়ে দাও। পথ কেটে যায় অজানাদের দেশে, এবং পথ কেটে যেন অজানাদের দেশে তারা পাড়ি দিতে পারে। আমি যেটা বলছিলাম যে আগে একটা কবিতা বলেছিলাম, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। সেই কথাটা যেন তারা অনুভব করতে পারে যে পৃথিবী পাল্টে যাচ্ছে, এবং নতুন পৃথিবীকে দেখার যেন একটা আকর্ষণ তাদের মনে তৈরি হয়। তাই তাদেরকে তাদের তৈরি করা যে বাধা পথ, সেই পথের শেষ সীমানায় এনে দাঁড় করিয়ে দাও। সেটা করতে গেলে আপদ আসবে, আঘাতও আসবে। কবি বলছেন কি, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তোর বক্ষে পরাণ নাচে। সেগুলি জেনেও কিন্তু নবীন প্রজন্ম সেগুলিকে পরোয়া করে না। তাই বলছে সেগুলিকে ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়োর কাছে, পথে চলার বিধিবিধান যাচা। আয় প্রমুক্ত মানে উন্মুক্ত মনের অধিকারী তোমরা আসো, সমস্ত বাধা বন্ধনকে ছিন্ন করে তাদেরকে নিয়ে আসো। তোমরাই পারো সেই প্রবীণদেরকে কুসংস্কারাচ্ছন্ন বা অচলায়তনের পৃথিবী থেকে এক নতুন পৃথিবীর মধ্যে এনে তাদেরকে ফেলতে পারো, সেই কাজটা তোমরা করো। চিরযুবা তুই যে চিরজীবী, তোরা যুবক চিরদিনই যুবক থাকে, যুবক সম্প্রদায়ের কিন্তু মৃত্যু নেই। সেই যুবক সম্প্রদায় বা যুবক সমাজ বা যুব সমাজ সারা জীবন যুবক থাকে। আজকে আমি যুবক, কালকে তুমি যুবক, তারপরে নেক্সট যে আসছে প্রজন্ম তারা যুবক থাকবে। যুব যে সম্প্রদায়, সেই যুবক সম্প্রদায়টা কিন্তু অন্ত নেই। তাই বলছেন কবি বলছেন চিরযুবা তুই যে চিরজীবী, এবং সেই যুবক সম্প্রদায় চিরকাল জীবী। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন সেই যুবক সম্প্রদায়টা জীবিত থাকবে, এবং তারাই পরিবর্তন করবে এই পৃথিবীর। জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, যত জীর্ণ আছে জরাগ্রস্ততা আছে সব কিছুকে ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি, এবং প্রাণ ভালোবাসা তাদের মধ্যে ছড়িয়ে দিবি, প্রাণ ছড়িয়ে দিবি দেদার ভাবে, মানে নির্দ্বিধায় ছড়িয়ে দাও। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, এবং সবুজের নেশায় ধরাটা মানে বিশ্বভুবন ভোর হয়ে আছে। সেই ঝড়ের মেঘে তরিত ভরা, এবং সেই ঝড়ের যে মেঘের মধ্যে যে তরিতটা আছে, সেই তরিতটাও যেন সেই তোমাদেরই প্রতীক, মানে যুব সমাজেরই প্রতীক। বসন্তেরে পরাশ আকুল করা, বসন্তের বলছে বসন্তটাও কিন্তু যুবক সম্প্রদায়কে বলা হয়েছে। বসন্ত মানুষই যৌবনের প্রতীক। সেই বলছে কি, বসন্তেরে পরাশ আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা, বলছে সেই বসন্তকেও
তোরা কি কর, নিজের গলার যে বকুল মালার গাছা সেটা পরিয়ে দে। আয়রে অমর, সেই যুব সম্প্রদায়কে অমর বলে সম্বোধন করছে, আয়রে আমার কাছা। এবং তোমরাই পারো এই পৃথিবীর অচলায়তন চিন্তাধারাকে পরিবর্তন করে নতুন পৃথিবী তৈরি করতে, নতুন মানসিকতার মানুষ তৈরি করতে। সেটা একমাত্র পারে যুবক সম্প্রদায়। আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং বুঝতে পারলেই আমি খুশি হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাতেও প্রেস করবে, যাতে নোটিফিকেশনটা তোমরা সরাসরি পেয়ে যাও আমি ক্লাসটা আপলোড করার সঙ্গে সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।